ওয়েলকাম ফ্রেন্ড, মিঠুনদার কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। তো আমরা আহ, শুরু করার আগে একটু ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করবে যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ? ভয়েসটা ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। তো দেখো, আমরা আজকের ক্লাসে কি শিখবো, কি জানবো সে বিষয়ে একটু প্রথমে তোমাদের একটু কনসেপ্ট দিয়ে দিই, তারপর আমি শুরু করছি। তো প্রথমে তোমাদের আমি বলে রাখি যে আমরা আজকের ক্লাসে হরমোন হরমোনের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। এবার হরমোনের চ্যাপ্টার এছাড়াও তোমাদের সায়েন্স পার্টে জেনারেল সায়েন্সের যে পার্টগুলো আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি কমপ্লিট করব। তার মধ্যে দেখো আমরা কি নিয়ে এসেছি তোমাদের সামনে তুলে ধরছি, এনসিইআরটি এবং ডাব্লিউবিবিএসি, অর্থাৎ তোমাদের এনসিইআরটি বোর্ডের যে বই এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই, দুটো বইয়ের কিন্তু আমরা টোটাল একদম এখানে তোমার টোটাল 64টা পেজ আছে। এখানে তোমার নিচের দিকে হয়তো দেখতে পাচ্ছ না, এই জায়গাটা টোটালে 64টা পেজ আছে, 64টা 64 পেজ, 64 পেজ আছে এখানে। তো এই যে তোমাদের পিডিএফটা যদি এটা তোমরা পুরোটা কমপ্লিট করতে পারো এবং এখান থেকে যে হাইলাইটেড কোশ্চেন সেগুলো আমি অবশ্যই হাইলাইট করে দেবো, এবং তোমরা এই পার্টটা কমপ্লিট করলে তোমাদের হরমোন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক তেমনি আমি সায়েন্সের প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু তোমাদের সামনে আসবো এবং তোমাদের এনসিইআরটি এবং আমাদের এনসিইআরটির বুক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বুক আমরা কিন্তু একসঙ্গে ক্লাস করব। এবার এটা করলে তোমাদের কি হবে দেখো, এটা করলে তোমাদের কনসেপ্ট তৈরি হবে এবং তার সঙ্গে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তার উত্তর দিতে পারবে। বিশেষ করে তোমাদের যে আরআরবি আরআরবি তোমাদের গ্রুপ ডি হোক, এনটিপিসি, তারপর তোমাদের পিএসসি, ঠিক আছে, এছাড়াও ডাব্লিউবিপি, তো যে কোনো প্রশ্ন এই দেখো এর বাইরে কিন্তু এই যে আমি যে পেজগুলো নিয়ে এসেছি এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না। এই যে দুটো টেক্সট বই থেকে আমি টোটাল তুলে নিয়ে এসেছি। আর আমি এই ক্লাসটা যারা পুরো সম্পূর্ণ করবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পুরো পিডিএফটা পেয়ে যাবে, হরমোনের পুরো পিডিএফটা পেয়ে যাবে। আর এখানে আমি হাইলাইট করে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, এবং সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি পুরো মার্কিং করব। তো চলো আমি শুরু করছি, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র যে সায়েন্সের পার্ট তাই নয়, আমরা সায়েন্সের পাশাপাশি তোমাদের অন্য যে ম্যাথ, রিজনিং, অন্যান্য যে পার্টগুলো আছে সেই পার্টগুলোও কমপ্লিট করবো। সামনে তোমাদের ডাব্লিউবিপি, পিএসসি, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। তো আমি প্রথমেই বলছি আমি কিন্তু তোমাদের এখানে কি নিয়ে এসেছি। আমি তোমাদের এখানে কিন্তু যে টেক্সট যে বইটা সেই বইটা মনে করো আমি তোমাদের একদম প্রত্যেকটা জায়গা থেকে, সেটা তোমাদের এনসিইআরটি বুক এবং ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল আমাদের মাধ্যমিক শিক্ষা পরিষদের যে মাধ্যমিকের যে বই সেটা, তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিটিটিভ যে বইগুলো হয় সেখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছি। তো এখানে তোমরা অবশ্যই পুরো ক্লাসটা যদি দেখো তাহলে তোমাদের কিন্তু আশা করি কোনো প্রবলেম থাকবে না, অন্তত হরমোনের চ্যাপ্টার নিয়ে। তো এরকম আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করবো। তো আমি একটা ক্লাসে চেষ্টা করবো যে পুরো ক্লাসটা শেষ করার, ঠিক আছে, একটা ক্লাসে চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে দুটো ক্লাসে করবো। তো দেখো, প্রথমেই একদম দেখো একটু আগে পরেও মানে উলট পালট করে আছে কিন্তু সবকিছুই আছে, আমরা পার্ট বাই পার্ট পড়তে পড়তে যাবো। মনে করো তুমি কিন্তু ধৈর্য, পেশেন্স নিয়ে, মোট কথা তোমাকে পেশেন্স নিয়ে ক্লাসগুলো করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। বাড়িতে যেরকম পড়ো, মনে করো তুমি এখানে ক্লাস করছো সেভাবে করে কিন্তু প্রত্যেকটা পার্ট পড়ো, এবং যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো মার্কিং করে যাবো, আর যেগুলো মার্কিং করছি না সেগুলো কিন্তু তুমি পড়ে নেবে, ঠিক আছে। তো চলো আমি শুরু করছি। প্রথমেই দেখো, আমরা প্রথমে তোমাদের একটু দেখিয়ে নিই যে আমরা এখানে কি নিয়ে এসেছি। দেখো আমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে মানুষের অনাল গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, মেরুদণ্ডের যে গ্রন্থিগুলো থাকে সেই গ্রন্থিগুলো এখানে নাম বলা হয়েছে পিনিয়াল বডি, পিটিউটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। তো এগুলো দেখো আমরা ছবির সাহায্যে নিয়ে এসেছি কেন, এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে তোমাদের দেখো, এই যে পিটিউটারি গ্রন্থিটা কোথায় থাকছে, কোথায় অবস্থান করছে, কোন জায়গাটা অবস্থান করছে পিটিউটারি গ্রন্থিটা, ঠিক আছে, কোন জায়গাটা অবস্থান করছে, কিভাবে কি অবস্থান করছে, এ টু জেড তোমরা কিন্তু সবকিছু মানে ছবি আকারে বুঝতে পারলে, দেখলে পরে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তোমাদের থাইরয়েড গ্রন্থিটা কোথায় আছে দেখো, এই যে থাইরয়েড, দাঁড়াও সরি, এই যে থাইরয়েড গ্রন্থিটা, এটা এটা পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি দেখো এখানে কিন্তু ছোট করে দেওয়া আছে, এখানে কিন্তু এই চিত্রটা এখানে বড় আকারে দেওয়া আছে, পিটুইটারি গ্রন্থিটা। এবং কোন গ্রন্থি কোথায় অবস্থান কিভাবে আছে আমরা যখন ডিটেলসটা পড়বো তখন আরো ভালো করে জানতে পারবো। এটা দেখো, এই যে তোমাদের থাইমাস গ্রন্থি, এটা দেখো তোমাদের এই যে অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অগ্নাশয় গ্রন্থি, এটা এই যে এটা হলো অগ্নাশয় গ্রন্থি, ঠিক আছে। তারপরে এদিকে দেখো এটা হচ্ছে তোমাদের এটা দেখো এটা হচ্ছে শুক্রাশয়,
পুরুষের শুক্রাশয়, এটা হচ্ছে পুরুষের এই এই জায়গাটা হলো পুরুষের শুক্রাশয় পুরুষের ক্ষেত্রে, যে তোমাদের এই যে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে তোমাদের ডিম্বাশয় স্ত্রীর ক্ষেত্রে। তো এটা আমি চিত্র নিয়ে আসলাম তোমাদের একটু বোঝার সুবিধার্থে। এবার আমরা চলো পার্ট বাই পার্ট ধীরে ধীরে আগাবো। আর দেখো যে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে এসেছি, প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেবো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য, ঠিক আছে? এগুলো আমরা শেষে আলোচনা করবো, আগে আমরা ক্লাসগুলো বিস্তারিত দেখে নিই। যে তোমাদের কোথায় কোন গ্রন্থিটা আছে দেখো, এটা হলো হাইপোথ্যালামাস, এই পিটুইটারি গ্রন্থি, হ্যাঁ, তারপর তোমাদের থাইরয়েড গ্রন্থি, হ্যাঁ, তারপর তোমাদের থাইমাস গ্রন্থি, এই যে এটা অগ্নাশয় গ্রন্থি, এটা অ্যাড্রেনাল গ্রন্থি, এখানে অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান এই যে এই জায়গাটা। তারপরে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের পুরুষদের শুক্রাশয়, হ্যাঁ, আর এই যে স্ত্রীদের ডিম্বাশয় কোথায় অবস্থান করে, এগুলো তোমরা মানবদেহের অন্তঃকরা গ্রন্থিগুলো। আমি পুরো চিত্রটাই নিয়ে এসেছি, ঠিক আছে? আর তোমরা যারা পিডিএফটা চাও তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, যে মিঠুনদার কোচিং সেন্টার যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখান থেকে এ টু জেড জানতে পারো। তো প্রথমে আমি তোমাদের ছবিগুলো একটু নিয়ে এসেছি, পরে তোমাদের ছবিটি কাজে লাগবে। এটা পিটুইটারি গ্রন্থির একটা অংশ। এটা দেখো, এটা আমাদের হলো যে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থির অগ্রদৃশ্য। এটা অ্যাড্রিনাল গ্রন্থি। তোমরা টোটাল পার্টে চলে যাবে, চলো পড়ার পার্টে যাই। এগুলো বিভিন্ন চিত্র সাহায্যে নিয়ে এসেছি, তোমরা বুঝতে সুবিধা হয় সেই জন্য। এই যে আমাদের এখানে শুক্রনালী, ঠিক আছে, শুক্রথলি, মূত্রথলি, হ্যাঁ, মূত্রাশয়, পিউবিক অস্থি, গ্ল্যান্স পেনিস, মানে এ টু জেড পুরো একদম প্রত্যেকটা পার্ট আমি নিয়ে এসেছি। চলো আমরা মেন পার্টে চলে যাই। দেখো আমি প্রথমে বলছি আগে পরে করে দেওয়া আছে, কিন্তু যেখানে যেটুকু দেওয়া আছে কিন্তু পুরোটা কমপ্লিট করা আছে। দেখো আমি প্রথমে শুরু করছি, আমি একটা থেকে দুটো ক্লাসের মধ্যে চেষ্টা করবো তোমাদের এই পুরো হরমোন চ্যাপ্টারটা ক্লিয়ার করতে। দেখো প্রথমে এখানে কি বলা হয়েছে, রোগের নাম। আর আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর হলো উপসর্গ। যে আর এখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে রোগের নাম কি? বামনত্ব, হ্যাঁ। তো এই বামনত্বের কারণ কি? তো ড্রোয়ারফিজম। তো এর কারণ কি? কারণ হলো অগ্রপিউটারি নিশ্চিত এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে এই বামনত্ব রোগ হয়। তাহলে বামনত্ব রোগ কেন হয়? বামনত্ব রোগটা কেন হয় সেটা হচ্ছে তোমাদের এই গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে, বা এসটিএইচ কম ক্ষরণের ফলে। এই গ্রোথ হরমোনটা কি? দেখো এখানে কি বলা হয়েছে, যে অগ্রপিউটারি থেকে নিশ্চিত এসটিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন এর কম ক্ষরণের ফলে কিন্তু বামনত্ব রোগটা হয়। আর এর উপসর্গটা কি? দেখো বলেছে দীর্ঘ বৃদ্ধি হ্রাস পায়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ বামনত্ব রোগের কারণে কিন্তু সব বেটে বেটে মানুষ এই হয়। এটা কিসের জন্য? কারণ এদের মধ্যে এসটিএইচ কিন্তু তোমাদের কম ক্ষরণের ফলে, অর্থাৎ গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে কিন্তু এই বামনত্ব রোগটা হয়। আর সেটা তোমাদের পরীক্ষায় এই গ্রোথ হরমোনও থাকতে পারে, বা অবশ্যই থাকতে পারে, এটা এসটিএইচও থাকতে পারে, ঠিক আছে? 20 বছর বয়সে যে বৃদ্ধি হয় তা 7 থেকে 10 বছর বয়সের সমতুল্য, সেটা বলা হয়েছে। 7 থেকে 10 বছর বয়সে যেরকম বৃদ্ধি হয় 20 বছর বয়সেও সেই, এদের বয়স দেখে মনে হচ্ছে যে এরা বয়স্ক। দেখো আচ্ছা, তারপরে দেখো তোমাদের ডায়াবেটিস ইনসিপিডাস এর তোমাদের কিটা কি? দেখো কারণটা কি কি জন্য হয়? বলছে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ কম ক্ষরণের ফলে। তোমাদের পিটুইটারি গ্রন্থিটা কোথায় থাকে? এই যে আমাদের মাথার এখানে, মাথার তোমাদের আগের পিকচার দেখালাম। দেখো ডায়াবেটিস ইনসিপিডাস তাহলে কি কারণে হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ অ্যান্টি ডিউরেটিক হরমোন কম ক্ষরণের ফলে কিন্তু। তাহলে এডিএইচ কম ক্ষরণের ফলে কিন্তু তোমাদের ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়। এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে এই যে তোমাদের এডিএইচ, এই যে গ্রন্থিটা, এই যে তোমাদের এটা হরমোনটা, এই হরমোন কোথা থেকে খাইতে হয়? এই পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু খাইতে হয়। তাহলে এই হরমোন কম ক্ষরণের ফলে কিন্তু তোমাদের এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়। আচ্ছা, এই রোগের দেখো কি বলা হয়েছে, যে এডিএইচ এর অভাবে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়, ফলে অধিক পরিমাণ বারবার মূত্র হয়। এই ডায়াবেটিস ইনসিপিডাসের ফলে বলে না বহুমূত্র রোগ কিসের জন্য হয়? ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য, ঠিক আছে? আর যে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলে, এই যে বহুমূত্র রোগ আমরা বলি সেটাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে। আর এই ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? তা হচ্ছিল তোমাদের এই যে এডিএইচ হরমোন কম ক্ষরণের ফলে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ কম ক্ষরণের ফলে, তারপর দেখো গয়টার বা গলগণ্ড। এই যে গয়টার বা গলগণ্ড রোগটা কেন হয়? দেখো বলা হয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে আয়োডিন বিপাকে ব্যাহত হয়।
অর্থাৎ আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। পরীক্ষা কিন্তু বারবার আসে যে গলগণ্ড রোগ কিসের অভাবে হয়, তাহলে আয়োডিনের অভাবে। আর আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় কি কারণে হয় সেটাও তোমাদের এখানে জেনে রাখতে হবে। দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে, বুঝতে পারলে? তাহলে যে তোমার থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন যে হরমোনটা নিঃসৃত হয়, সেটা তো যখন হ্রাস পায়, মানে কম কম ক্ষরণ হয়, তখন কিন্তু এই আমাদের গয়টার বা গলগণ্ড রোগ হয়। আর এই গয়টার বা গলগণ্ড রোগ হলে কি হয়, দেখো এখানে বলা হয়েছে থাইরয়েড গ্রন্থির আকার আয়তন বৃদ্ধি পায়। থাইরয়েড গ্রন্থির আকার আয়তন বৃদ্ধি পায়। এই যে দেখতে পাচ্ছ চিত্রের আকারে, দেখেছো? থাইরয়েড গয়টার বা গলগণ্ড রোগ হওয়ার কারণে কি হয়েছে, এর যে গলা ফুলে গেছে। কি হয়েছে, থাইরয়েড গ্রন্থি থেকে, এখানে যে থাইরয়েড গ্রন্থিটা আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়েছে, থাইরক্সিন হরমোন কম নিঃসরণ করেছে, মানে যে পরিমাণ নিঃসরণ হওয়ার কথা তার থেকে কম নিঃসরণের কারণে কিন্তু এই আয়োডিনের বিপাক ক্রিয়ার ফলে আয়োডিনের অভাবে কি এই গয়টা বা গলগণ্ড রোগটা হয়েছে এবং গলা দেখো ফুলে গেছে। আর এই থাইরয়েড গ্রন্থির আকার আয়তন কিন্তু বৃদ্ধি পায়। থাইরয়েড গ্রন্থির আকার আয়তন, এই যে যখন তোমাদের এই থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হবে, তখন কিন্তু এই এখানে এরকম করে গলা এরকম করে ফুলে যাবে। তাহলে দেখো আরেকটি বলেছে বিএমআর হ্রাস পায় এবং হৃদগতি হ্রাস পায়। হৃদগতি মানে আমার হৃদয়ের যে গতি সেটা বলছে হ্রাস পায়। বিএমআরও হ্রাস পায়। আচ্ছা, তারপরে পরবর্তী দেখি। আর তোমার পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? যেটুকু ক্লাস হবে সেটুকু পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলা হয়েছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে এই তোমাদের ডায়াবেটিস তোমাদের মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে, আর যেগুলো আমি বললাম নিয়ে এসেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি। তাহলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটা কি কারণে হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে, আমি তোমাদের একটু আগে চিত্রটা দেখালাম যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত, আমি চেষ্টা করবো সামনের থেকে এই চিত্রটা এরকম জায়গায় রাখার। আচ্ছা, অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন কম ক্ষরণে, এই যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে যে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, সেই ইনসুলিন হরমোনটা যদি কম ক্ষরণ হয়, তখন কিন্তু এই তোমাদের মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। আচ্ছা, যে তোমাদের ডায়াবেটিস বা মধুমেহর যে রোগটা হয়, সেই রোগটা কি কারণে হয় সেটা বললাম, যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে যে ইনসুলিনটা নিঃসৃত হয়, সেটা যে কম ক্ষরণের ফলে, হরমোন কম ক্ষরণের ফলে কিন্তু এই তোমাদের মধুমেহ রোগটা হয়। এবার এই রোগটা হওয়ার কারণে দেখো কি কি কারণে হয়, মানে কি কি হয়। তো যদি রোগটা হয়, রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়। যদি মধুমেহ বা ডায়াবেটিস রোগটি হয়, তাহলে শর্করার পরিমাণ বেড়ে যায়। দেখো, রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ 100 সিসি এবং 180 থেকে 120, তাহলে কি হয়, রক্তের শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ কিন্তু এইটা, কিন্তু সেটা বেড়ে যায়। মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়। এই ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হলে কি হয়, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, অতিরিক্ত তৃষ্ণা পায়, ঘন ঘন মূত্র ত্যাগ হয় এবং কেটে গেলে ঘা শুকায় না, ওজন কমে যায় এবং অতিরিক্ত খিদে পাওয়া, এগুলো কিন্তু তোমাদের সব এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের মূল কারণ। এগুলো মনে রাখতে হবে তোমাদের। দেখা গেলো এর মধ্যে কোনো একটা অপশন দিয়ে বললো যে তোমাদের এই যে ঘন ঘন মূত্র পাওয়া, এটা কোন রোগের লক্ষণ বা কোন রোগের কারণ, সেটা হলো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। বা ডায়াবেটিস মেলিটাস রোগটি তোমাদের কি কারণে হয়, তাহলে অগ্নাশয় বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম ক্ষরণের ফলে কিন্তু এই রোগটা হয়। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসি পরবর্তী যে পার্ট। এখানে কি বলা হয়েছে, যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। অন্তঃক্ষরা আমাদের শরীরের ভিতরে যে গ্রন্থিগুলো রয়েছে, সেগুলো অন্তঃক্ষরা ভিতরেই যেগুলো খারিত হয় বা নিশ্চিত হয়। আর বহিঃক্ষরা বলতে আমাদের শরীরের বাইরে যেগুলো বাইরে আসে। যেমন বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে কোনগুলো পড়ে, যেমন তোমাদের লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, ঠিক আছে? আমাদের যে প্রচন্ড স্ট্রাগল করলে বা দৌড়াদৌড়ি করলে যে শরীরের থেকে ঘাম বের হয়, ঠিক আছে? তারপরে আমরা যখন কোনো কিছু আমার মুখের জিভের মাধ্যমে দিয়ে বার হয়, বাইরে আসে, সেটা কিন্তু লালা গ্রন্থি। এগুলো কিন্তু তোমাদের বহিঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি তো বললামই, যেগুলো পিটুইটারি গ্রন্থি, বিভিন্ন অগ্নাশয় গ্রন্থি, এগুলো তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। এবার এই অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার মধ্যে দেখো পার্থক্য কি বলেছে। অন্তঃক্ষরা গ্রন্থি নালী থাকে না, অন্তঃক্ষরা গ্রন্থিতে কিন্তু কোনো নালী থাকে না। আর বহিঃক্ষরা গ্রন্থিতে কিন্তু নালী থাকে। এই প্রকার গ্রন্থির ক্ষরণ পদার্থ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, মানে যেখানে তোমাদের কার্য ঘটায়, মনে করো এই তোমাদের সাপোজ পিটুইটারি গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি মনে করো এখানে তোমাদের উৎপত্তি হয়েছে, এখানে উৎপত্তি হয়ে কিন্তু এখানেই কিন্তু তোমাদের এখানে উৎপত্তি হয়ে কিন্তু এখানেই কিন্তু তোমার ধ্বংস করে না, মানে শেষ করে না, মানে ধ্বংস হয় না। আর তোমাদের এই অন্তঃক্ষরা গ্রন্থিটা কিন্তু সৃষ্টি হওয়ার পর সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে?
ধ্বংস হয়ে যায়, দূরবর্তী স্থানে গিয়ে এখান থেকে মনে হয় সৃষ্টি হয়েছে, এখানে এসে এটা ধ্বংস হয়, দূরবর্তী স্থানে ক্রিয়া করে মানে কাজ করে, ঠিক আছে, এবং ধ্বংস হয়ে যায়। অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু দূরবর্তী স্থানে এসে সেটা ক্রিয়া করার পর সেটা ধ্বংস হয়ে যায়। আর এখানে কি বলেছে দেখো, যে বহিঃক্ষরা গ্রন্থি কি, এই প্রকার গ্রন্থি যে রস ক্ষরণ করে তা নালী দিয়ে গ্রন্থির বাইরে আসে, তা নালী দিয়ে, এই যে আমাদের ঘর্মগ্রন্থি নালী দিয়ে কিন্তু শরীরের বাইরে আসে, উৎপত্তি স্থলে এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। বুঝতে পারলে তাহলে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার ব্যাপারটা। দেখো বলেছে গ্রন্থি খাদ্য পদার্থ হলো হরমোন, এই গ্রন্থি থেকে যে খাদ্য পদার্থ হয়, মানে যে পদার্থ বার হয় সেটা হলো হরমোন। যেমন আমাদের পিটুইটারি গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, সেগুলো সব কিন্তু কি হরমোন খাদ্য হয়। আর এই যে তোমাদের বহিঃক্ষরা গ্রন্থি যেগুলো, সেগুলো উৎসেচক পূর্ণ রস, যেমন লালা রস, অগ্ন্যাশয় রস, পাক রস, আন্ত্রিক রস, যেগুলো আমরা একটু আগেই বলছিলাম। দেখো এই যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো, এই যে পিটুইটারি গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এই যে পিটুইটারি গ্রন্থি দেখতে পাচ্ছ, তারপর থাইরয়েড গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো কিন্তু সব অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা এগুলো চিত্র, এগুলো আর এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, আমরা মেন পার্টে যে আলোচনার পার্ট সেখানে যাই, তারপরে তোমাদের এখানে দেখো। এবার আমরা চলে এসেছি কোথায়, যে মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি, মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি, ইন্ট্রোনিক গ্ল্যান্ডস ইন ম্যান। তো ইন্ট্রোনিক গ্ল্যান্ডস ইন ম্যান, এখানে মানবদেহের যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান এবং সম্বন্ধে ডিটেলসটা বলা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে দেখো, যে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, একটু আগে বললাম যে পিটুইটারি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থানটা কোথায়, অন্তঃক্ষরা গ্রন্থির যে মস্তিষ্কের যে মূল দেশ, মানে মূল দেশ বলতে যে মেন পয়েন্ট, হ্যাঁ, করোটির স্পেন্ডেড স্থির বলছে সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। তোমাদের একটু আগেই আমি দেখালাম, দেখো পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থান, চিত্রের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এই দেখো এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। তাহলে মানবদেহের মস্তিষ্কের যে মূল দেশ, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই যে এটা মানবদেহের মস্তিষ্কের যে মূল দেশ, সেটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের এই পিটুইটারি গ্রন্থির অবস্থান, আর এটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে মস্তিষ্কের মূল দেশ করোটির স্পেন্ডেড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান, এই পিটুইটারি গ্রন্থি তোমাদের দেখালাম চিত্রের সাহায্যে। এইবার এই যে তোমাদের পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থির দেখো মানে নিঃসৃত হচ্ছে নিঃসৃত হরমোন, এই পিটুইটারি গ্রন্থি কি হরমোন নিঃসৃত হচ্ছে দেখো, অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোন হলো এসটিএইচ, টিএসএইচ। এসটিএইচ হলো সোমাটোট্রপিক হরমোন, হ্যাঁ, এসিটিএইচ তাহলে হলো জিটিএইচ। তাহলে এই যে হরমোনগুলো কিন্তু এই তোমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, মনে রাখবে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ এবং জিটিএইচ। আর কি দেখো মধ্যভাগ থেকে, এটা কিন্তু অগ্রভাগ থেকে নিঃসৃত হচ্ছে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হচ্ছে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ এবং জিটিএইচ। আর তোমাদের মধ্যভাগ থেকে নিঃসৃত হরমোন হচ্ছিল এমএসএইচ বা ইন্টারমিডিন, মধ্যভাগ থেকে তোমাদের পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে কিন্তু এগুলো নিঃসৃত হচ্ছে। আর পশ্চাৎ ভাগ থেকে কি নিঃসৃত হচ্ছে, পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত হচ্ছে এডিএইচ, এডিএইচ এবং অক্সিটোসিন। তাহলে এগুলো মনে রাখতে হবে যে পিটুইটারি গ্রন্থির কোন ভাগ থেকে কোন হরমোন নিঃসৃত হচ্ছে। আমরা দেখলাম অগ্রভাগ থেকে এসটিএইচ, টিএসএইচ এবং এসিটিএইচ এবং জিটিএইচ, আর মধ্যভাগ থেকে নিঃসৃত হচ্ছে এমএসএইচ তোমাদের, তারপর হচ্ছে ইন্টারমিডিন, আর পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত হচ্ছে এডিএইচ। এবার দেখো আমাদের পরবর্তী পার্টে চলে আসছে, যে পরবর্তী যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হলো পিনিয়াল বডি। একটু আগে দেখালাম যে আমাদের এই ঠিক এখানে যদি তোমার পিটুইটারি গ্রন্থি থাকে, তার এই উপরের অংশটা কিন্তু পিনিয়াল বডি, ঠিক আছে, এটাও কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডিতে কি বলা হচ্ছে দেখো, পিনিয়াল বডি বলা হয়েছে এর অবস্থান কোথায়, মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের নিচে, মস্তিষ্কের এই পিনিয়াল বডিটা মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের নিচে। একটু আগে তোমাদের দেখালাম, এগুলো কিন্তু অবশ্যই আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের নিচে। এই দেখো এটা হলো আমাদের মস্তিষ্ক, এই যে বললাম এই যে পিটুইটারি গ্রন্থি, তার কর্পাস ক্যালোসামের ঠিক নিচে তোমাদের এই পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল বডি এখানে অবস্থান করছে। তোমাদের এই চিত্রের সাহায্যে এভাবে একটু দেখে নাও, মেমোরিতে একটু গেঁথে নাও, তাহলে কিন্তু নিজের থেকে ভেবে নাও, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা এইবার এই পিনিয়াল বডি দেখো, পিনিয়াল বডি থেকে কি হরমোন নিঃসৃত হয় দেখো, পিনিয়াল বডি থেকে আমাদের যে হরমোন নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে মেলাটোনিন, আর এটা হচ্ছিল তোমাদের
গ্লোমেরু গ্লোমেরুলোট্রপিন। তাহলে এই হরমোন কিন্তু নিশ্চিত হচ্ছে। তাহলে এই যে তোমাদের পিনিয়াল বডি, এই পিনিয়াল বডি কোথায় অবস্থান করছে? মস্তিষ্কের কর্পাস ক্যালোমাসের নিচে, মস্তিষ্কের কর্পাস ক্যালোমাসের নিচে। এবং এই এই তোমাদের পিনিয়াল বডি থেকে বা পিনিয়াল গ্রন্থ থেকে কি হরমোন নিশ্চিত হচ্ছে? তোমাদের মেলাটোনিন আর হলো গ্লোমেরুলোট্রপিন, মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপর দেখো পরবর্তী হলো থাইরয়েড। থাইরয়েড যে তোমাদের গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? গ্রীবাদেশে। থাইরয়েড গ্রন্থির অবস্থান গ্রীবাদেশে, তোমাদের ল্যারিক্সের নিচে ট্রাকিয়ার দুই পাশে। অর্থাৎ আমাদের এই যে গলার এখানে থাইরয়েড গ্রন্থি আমি তোমাদের তাও চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই যে থাইমাস, এই যে আমাদের থাইমাস বা থাইরয়েড গ্রন্থি, এই যে দেখতে পাচ্ছ গলদেশে, এই যে এই জায়গাটা, এই যে আমাদের দেখবে গলা, এখানে হাত দাও, দেখবে মনে হচ্ছে যেন নড়াচড়া করছে, হাত দাও, বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, চলো একটু উপরের দিকে। হ্যাঁ, তাহলে যেখানে ছিলাম এখানেই ছিলাম, যে থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? এই যে গ্রীবাদেশে, ল্যারিক্সের নিচে ট্রাকিয়ার দুপাশে কিন্তু অবস্থিত। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের এখান থেকে, দেখো উৎস, এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন নিশ্চিত হয় সেটা এখানে বলা হয়েছে। কি হরমোন দেখো, থাইরক্সিন হরমোন নিশ্চিত হয়, T4, এবং ট্রাই আয়োডো, হ্যাঁ, থাইরোনিন, T3, এবং তোমাদের ক্যালসিটোনিন, এই হরমোনগুলো কিন্তু নিশ্চিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান গ্রীবাদেশে, ল্যারিক্সের নিচে ট্রাকিয়ার দুপাশে। আর থাইরয়েডের থেকে তোমাদের কোন হরমোন নিশ্চিত হয়? থাইরক্সিন T4, আর এটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন T3, আর হচ্ছে তাহলে T4 T3, এবং হচ্ছে তোমাদের ক্যালসিটোনিন। এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু মানে বাদ দেওয়ার কোনো জায়গায় নেই। এইবার দেখো আমাদের আরো কিছু অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে যার অবস্থান এবং আমাদের বিস্তারিত জানতে হবে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে অন্তঃক্ষরা কি? প্যারাথাইরয়েড। তাহলে প্যারাথাইরয়েডে কি? এই থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত। এই যে তোমাদের দেখালাম থাইরয়েড গ্রন্থির পৃষ্ঠদেশেই অবস্থিত এই প্যারাথাইরয়েড গ্রন্থি। এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন নিশ্চিত হয়? তাহলে হলো প্যারাথরমোন নিশ্চিত হয়। এবার চলে আসি থাইমাস। তোমাদের থাইমাস, তাহলে থাইমাসের অবস্থান কোথায়? ওই থাইরয়েড যে গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির নিচে ট্রাকিয়ার অঙ্কদেশে অবস্থিত। থাইমাসটা থাইরয়েডের নিচে ট্রাকিয়ার অঙ্কদেশে অবস্থিত, এটা এখান থেকে নিশ্চিত হয় থাইমোসিন। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছিল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। এটা অনেক পরীক্ষায় এসেছে। তাহলে এর অবস্থান কোথায়? অগ্নাশয়ে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, এই যে গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এর অবস্থান কোথায়? অগ্নাশয়। আচ্ছা, আমি চিত্রের সাহায্যে আরেকটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে আমাদের একদম পেটের ওখানটায় তোমাদের, তাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো চিত্রের সাহায্যে দেখালে সুবিধা হবে। এই দেখো, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড, এই যে তোমাদের অগ্নাশয় গ্রন্থি, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, এই যে অগ্নাশয় গ্রন্থি, এটা কিন্তু তোমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। ঠিক আছে, কোন জায়গাটা অবস্থান, কিভাবে অবস্থান করছে, এটা যদি চিত্রের সাথে দেখে রাখি, তাহলে কিন্তু আমাদের একটু মেমোরিতে বেশি সময় থাকবে। ঠিক আছে, আর সেটা মনে থাকবে বেশি সময়। আচ্ছা দেখো, তাহলে এই যে তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এর অবস্থান কোথায়? অগ্নাশয় বললাম। আর এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, এখান থেকে কোন হরমোন নিশ্চিত হয়? দেখো ইনসুলিন নিশ্চিত হয়। কি নিশ্চিত হয়? দেখো ইনসুলিন নিশ্চিত হচ্ছে, এখান থেকে ইনসুলিন নিশ্চিত হয়, গ্লুকাগন নিশ্চিত হয়, আর হলো সোমাটোস্টেটিন নিশ্চিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস এর অবস্থান কোথায়? অগ্নাশয় অবস্থিত করে অবস্থান। এবং এটা থেকে নিশ্চিত হরমোন কোনগুলো? ইনসুলিন, গ্লুকাগন, আর হলো সোমাটোস্টেটিন। গেল। এবার চলে আসি পরবর্তী আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি হলো অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? বৃক্কের উপরে। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান চিত্রের সাহায্যে দেখতে পারবে যে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান হলো বৃক্কের ঠিক উপরে এই অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান। আচ্ছা, এই অ্যাড্রিনাল গ্রন্থি কোন হরমোন নিশ্চিত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিশ্চিত হরমোন গ্লুকোকর্টিয়েট, হ্যাঁ, মিনারেলোকর্টিয়েট এবং যৌনকর্টিয়েট। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থান করে? মনে রাখতে হবে, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান হচ্ছে বৃক্কের উপরে। এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিশ্চিত হরমোন হলো গ্লুকোকর্টিয়েট, আর হচ্ছে মিনারেলোকর্টিয়েট এবং যৌনকর্টিয়েট। এছাড়াও কি দেখো, 2 নম্বর বলা হয়েছে অ্যাড্রিনাল মেডেলা থেকে তোমাদের নিশ্চিত হরমোন হচ্ছিল অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, মনে থাকবে। তাহলে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? বৃক্কের ঠিক উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান। এবং এখান থেকে কোন হরমোন নিশ্চিত হয়? তাহলে তোমাদের গ্লুকোকর্টিয়েট, মিনারেলোকর্টিয়েট এবং যৌনকর্টিয়েট।
আর এদিকে আবার নিশ্চিত হয় কি তোমাদের অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসে আমাদের দেখো পরবর্তী পার্ট হলো ডিম্বাশয়। এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয়। তাহলে এই যে আমরা ইংলিশে যেটাকে বলি হ্যাঁ ওভারি, ওভারি এটাকে ডিম্বাশয়। তাহলে এখান থেকে দেখো এর অবস্থান কোথায়, স্ত্রী দেহের, বলছে স্ত্রী দেহের শনি গ্রহবরের জরায়ুর দুপাশে। তোমাদের চিত্রের সাহায্যে দেখিয়েছি, সেই চিত্রটা অনেকটা আমি চিত্র আঁকায় খুব দুর্বল, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক চিত্রটা এরকম করে দিয়ে এরকম দিয়ে এরকম ছিল, তাই না, এরকম করে দিয়ে এরকম ছিল। যাও তাহলে এই যে ঠিক এই যে এই জায়গাটা কিন্তু অবস্থান করছে, এই যে এই জায়গাটা কিন্তু অবস্থান করছে সেই আমাদের ডিম্বাশয়। ঠিক আছে, ডিম্বাশয়টা অবস্থান করছে। আচ্ছা, এই যে তোমাদের ডিম্বাশয়ের অবস্থানটা কোথায়, তাহলে বারবার এখানে দেখো বলা হয়েছে যে স্ত্রী দেহের শ্রেণী গ্রহবর, এটা শ্রেণী হবে না শ্রেণী হবে, শ্রেণী গ্রহবরের জরায়ুর দুপাশে কিন্তু এই ডিম্বাশয়ের অবস্থা, ওভারি ইংলিশে বলে ওভারি। আচ্ছা, এই যে তোমাদের ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হচ্ছে, দেখো ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হলো তোমাদের রিল্যাক্সিন। তবে তোমাদের একটা কথা বলি যে তোমরা যদি এই ক্লাসটা করো তোমরা কিন্তু পুরো টেক্সট বইটা পড়া হয়ে যাচ্ছে তোমাদের। আমরা কিন্তু এটা টেক্সট বই থেকে নিয়েছি, সেটা তোমাদের কোন কোন টেক্সট বই থেকে নিয়েছি সেটা বলে দিচ্ছি। এনসিইআরটির যে তোমাদের টেক্সট বুক আছে সেখান থেকে নিয়েছি, বাংলা ভার্সন থেকে। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের যে টেক্সট বই সেখান থেকে নিয়েছি, কম্পিটিটিভ বই থেকে নিয়েছি, এবং আমরা টেক্সট পার্টটা নিয়েছি। ঠিক আছে, এই তোমাদের পড়লে কিন্তু টেক্সট বইটা পড়তে হবে, অন্য যাই পড়ো না পড়ো টেক্সট পার্টগুলো অবশ্যই পড়তে হবে, তাহলে তোমাদের পুরো কমপ্লিট হবে, নাহলে কিন্তু কমপ্লিট হবে না। আচ্ছা, তাহলে ডিম্বাশয় কি বললাম, এর অবস্থানটা কোথায়, স্ত্রী দেহের শ্রেণী গ্রহবরের জরায়ুর দুপাশে। আর এর এ থেকে কি হরমোন, ডিম্বাশয় থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হলো রিল্যাক্সিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন। এবার চলে আসি শুক্রাশয়। তাহলে স্ত্রীদের হলো ডিম্বাশয় আর পুরুষদের হলো শুক্রাশয়। তাহলে শুক্রাশয় কোনটা, সকলেই জানো শুক্রাশয় হচ্ছে এই যে তোমাদের ডিমের মতো দুটো, তাই না। তাহলে এটা যাই হোক, শুক্রাশয় এখানে বলা হচ্ছে পুরুষ দেহের দেহগ্রহবরের বাইরে, বলছে প্রোটাম নামক থলির মধ্যে। তাহলে পুরুষ দেহে দেহগ্রহবরের বাইরে, আমাদের দেহগ্রহবরের বাইরেই থাকে, তাই না, দেহগ্রহবরের বাইরে অবস্থান করে শুক্রাশয়, যাকে আমরা ইংলিশে বলি টেস্টিস। তাহলে এই যে টেস্টিস দুটো তোমাদের পুরুষ দেহে দেহগ্রহবরের বাইরে স্কোটাম নামক থলির মধ্যে থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই শুক্রাশয়ের অবস্থান কোথায় আর ডিম্বাশয়ের অবস্থান কোথায় বুঝতে পারলে। তাহলে এই শুক্রাশয়ের অবস্থান হচ্ছে তোমাদের পুরুষ দেহের দেহগ্রহবরের বাইরে অবস্থান করছে দুটো, এই যে গোল গোল জানো, যাই হোক স্ক্রোটাম নামক থলির মধ্যে। আচ্ছা, এই যে তোমাদের শুক্রাশয় থেকে কোন হরমোন নিশ্চিত হচ্ছে, দেখো শুক্রাশয় থেকে হলো টেস্টোস্টেরন আর হলো অ্যাড্রেস্টেরন। তো শুক্রাশয় থেকে নিশ্চিত হরমোন হলো টেস্টোস্টেরন আর হলো অ্যাড্রেস্টেরন। আর ডিম্বাশয় থেকে নিশ্চিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হলো রিল্যাক্সিন। ঠিক আছে, আর শুক্রাশয় থেকে হচ্ছিল টেস্টোস্টেরন আর হলো অ্যাড্রেস্টেরন। এবারে চলে আসি দেখো পরবর্তী পার্ট, সেটা হচ্ছে তোমাদের অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা, আচ্ছা অমরা বা প্লাসেন্টা কি, অমরা বা প্লাসেন্টা সেটা হচ্ছে গর্ভবতী যে মহিলা, গর্ভবতী স্ত্রী দেহের জরায়ুর গাত্রে থাকে। গর্ভবতী যে স্ত্রী সেই স্ত্রী দেহের জরায়ুর গাত্রে, জরায়ু বলতে এই যে আমাদের জরায়ুর চিত্রটা তোমাদের একটু আগে দেখালাম, আমার ওখানে গেলে অনেক সময় নিয়ে যাবে, আমি এখানে একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই যে তোমাদের চিত্র ভালো পাই না, হ্যাঁ, তো এই যে তোমাদের মনে করো যে এই যে তোমাদের যে গর্ভাশয় বলছি সরি, এই যে জরায়ুর অন্ত্রগাত্রে, এখানে কিন্তু অন্ত্রগাত্রে কিন্তু এই তোমাদের অমরা বা প্লাসেন্টার অবস্থান। আচ্ছা, তাহলে গর্ভবতী স্ত্রী দেহের জরায়ুর গাত্রে কিন্তু এই তোমাদের অমরা বা প্লাসেন্টার অবস্থান। আচ্ছা, এখান থেকে কোন হরমোন খারিত হয়, এখান থেকে তোমাদের ক্যারিওনিক গোনাডোট্রপিক আর ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো অবশ্যই তোমাদের ডিম্বাশয় থেকে খারিত হয় ইস্ট্রোজেন প্রজেস্টেরন, আর এখান থেকে কি এক্সট্রা খারিত হয় রিল্যাক্সিন, আর এখান থেকে তোমাদের এই অমরা বা প্লাসেন্টা থেকে তোমাদের কোরিওনিক গোনাডোট্রপিক আর বাকি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন খারিত হয়। আচ্ছা, এটা দেখো আমাদের যে তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে গ্রন্থি মস্তিষ্কের মূল দেশে, অর্থাৎ আমাদের যে টোটাল যে আমাদের মাথার মধ্যে যে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থির অবস্থান এখানে বলা হয়েছে অগ্র মস্তিষ্কের। এখানে ডিটেলসটা দেখো, এই যে আমাদের এটা হলো কি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির অবস্থান, এই যে পিটুইটারি গ্রন্থি, এটা হচ্ছে পিনিয়াল বডি, একটু আগে দেখালাম। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের এই যে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড হরমোন খাইতে হয়, টিএসএইচ, হ্যাঁ টিএসএইচ, এই তোমাদের এখান থেকে কিন্তু কি খাইতে হয়, থাইরয়েড গ্রন্থির
এটা তো থাইরয়েড গ্রন্থি, সরি এটা থাইরয়েড গ্রন্থি দেখতে পাচ্ছিলাম চিত্রের সাহায্যে। আচ্ছা, সবকিছু কানেকশন রয়েছে কিন্তু তোমাদের এই পিউটারি গ্রন্থি। পিউটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, ঠিক আছে? পিউটারি গ্রন্থিকে কি গ্রন্থি বলা হয়? পিউটারি গ্রন্থিকে কিন্তু প্রভু গ্রন্থি বলা হয়। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো যেটা বলা হচ্ছে যে পিউটারি গ্রন্থি, পিউটারি নিঃসৃত হরমোন, মানে পিউটারি থেকে যে হরমোন নিঃসৃত হচ্ছে, এই পিউটারি থেকে যে হরমোন, আমি একটু মুছে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি সেটা। এই যে পিউটারি হরমোন থেকে পিউটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হচ্ছে, সেই হরমোন কিভাবে দেখো অনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে। অনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করতে, অনাল যে গ্রন্থিগুলো রয়েছে সেটা তোমাদের থাইরয়েড গ্রন্থি, তারপর তোমাদের অ্যাড্রিনোকর্টিনাল গ্রন্থি, হ্যাঁ, তারপর তোমাদের কলা, তারপরে তোমাদের ছিল ডিম্বাশয় এবং শুক্রাশয়, কিভাবে তোমাদের উদ্দীপ্ত করছে। এই সবকিছু কিন্তু এই প্রভু গ্রন্থিকে উদ্দীপ্ত করে। তোমাদের এই থাইরয়েড যে আমাদের এই যে গলার এখানে যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ দুই পাশে, এই যে এই অংশটা, এবং তোমাদের এই যে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, হ্যাঁ, অ্যাড্রিনাল কর্টিক্যাল হরমোন, এগুলো কিন্তু সব কিন্তু পিউটারি গ্রন্থিকে কি করে? উদ্দীপ্ত করে। আচ্ছা, আচ্ছা, এগুলো আমরা আলোচনা করেছি, একটু আগে আলোচনা করেছি, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, এগুলো আলোচনা হয়েছে। এখানে সবিস্তারে দেওয়া আছে, সে মধ্যভাগ পশ্চাৎভাগ সেভাবে আলোচনা করা হয়েছে। কোথায় কি অবস্থান আছে এগুলো চিত্র দেখানো হয়েছে। আচ্ছা, দেখো আমরা এবারে চলে এসেছি, দেখো এটা হচ্ছে তোমাদের কি হরমোন? বিভিন্ন উদ্ভিদ হরমোন। বিভিন্ন উদ্ভিদ হরমোন একটু উল্টোপাল্টা করে দেওয়া আছে, কিন্তু সবকিছুই কমপ্লিট করা আছে। দেখো বিভিন্ন উদ্ভিদ হরমোন, তাহলে বিভিন্ন উদ্ভিদ হরমোন বলতে কোনগুলো? দেখো উদ্ভিদ হরমোন যে আমাদের এক নম্বর হলো অক্সিন। অক্সিন একটি উদ্ভিদ হরমোন। এবার অক্সিন উদ্ভিদ হরমোনের মধ্যে, এই অক্সিনের উদ্ভিদ হরমোনের মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন, আর একটা হচ্ছে কৃত্রিম। একটা প্রাকৃতিক হরমোন আর একটা হচ্ছে কৃত্রিম, মানে একটা প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে যেটা পাওয়া যায় সেটা, আর একটা হচ্ছে রাসায়নিকভাবে যেটা তৈরি করা হয়েছে মানুষের দ্বারা। এবার দেখো প্রাকৃতিক হরমোন কোনগুলো? প্রাকৃতিক হরমোন হচ্ছিল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এর পরীক্ষা আসে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড? এটা কিন্তু একটি তোমাদের প্রাকৃতিক অ্যাসিড, এটা হলো অক্সিনের মধ্যে পড়ে, অক্সিন। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IA, এবং এর রাসায়নিক যে সংকেত, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, C10H9O2N। তাহলে তোমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত C10H9 এবং O2 এবং N, ঠিক আছে? এবার এই যে আরেকটা কি, আরেকটা হচ্ছিল তোমাদের ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, PAA, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই দুটো হচ্ছে তোমাদের প্রাকৃতিক, এই দুটো হলো তোমাদের প্রাকৃতিক হরমোন। এই যে আমাদের অক্সিনের দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম। তাহলে প্রাকৃতিকের মধ্যে হচ্ছিল একটা হলো IAA আর একটা হচ্ছিল PAA। আই মনে রাখে, প্রথমটা দেখো, পরে দুটো এ, শেষে প্রথমটা শুধু একটা হলো আই, একটা হলো পি। তাহলে আইতে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর পিতে হচ্ছিল ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এগুলো কি? এগুলো কৃত্রিম। আচ্ছা, এই কৃত্রিম যে তোমাদের হরমোন অক্সিনের, তাহলে এর কাজ কি? দেখো, এর সংশ্লেষণের স্থান, মানে কোথায় সংশ্লেষিত হয়, কোথায় সংশ্লেষিত হয়, মানে কোথায় কাজ করে। এর কাজ বলছে অগ্রস্থ ভাজক কলায়, তোমাদের বলো অগ্রস্থ ভাজক কলায় ট্রিপোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষ ঘটে। তাহলে এই তোমাদের যে প্রাকৃতিক যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এর সংশ্লেষণের স্থান কোথায়? অগ্রস্থ ভাজক কলায় তোমাদের ট্রিপোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষ ঘটে। আচ্ছা, এর কাজ কি? দেখো, এই যে তোমাদের অক্সিন, এই অক্সিনের কাজ কি, মানে ভূমিকা, এর ভূমিকা কি, প্রধান ভূমিকা কি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ভূমিকার পাশে আমরা একটু এই কৃত্রিম হরমোনটা একটু জেনে নিই। এবার এর যে কৃত্রিম পার্টগুলো দেখো কি, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা বলছি NAA। দেখো পরেরটা অ্যাসিটিক, প্রত্যেকটা অ্যাসিড শুধু এই ন্যাপথলিন NAA। তাহলে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটাও তোমাদের কৃত্রিম অক্সিন। ইন্ডোল তোমাদের প্রোপিওনিক অ্যাসিড, IPA, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এছাড়া তোমাদের বলা হয়েছে 4-ডাইক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু তোমাদের সব কিন্তু কৃত্রিম তোমাদের অক্সিন হরমোন। আচ্ছা, এবার এর ভূমিকা কি বলা হয়েছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে এই অক্সিন হরমোন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অগ্রস্থর প্রকটতা, তারপর পার্থেনোক্যাপি, মূল উৎপাদন, তোমাদের মোচন প্রতিরোধ এবং ক্ষতস্থান পুনরুৎপাদন। তাহলে এই কাজগুলো কিন্তু এই অক্সিন হরমোন করে থাকে। এই অক্সিন হরমোনের কাজ কি কি? তাহলে এখানে দেখতে পাচ্ছ
এক নম্বর টপিক চলন নিয়ন্ত্রণ করা, অগ্রস্ত প্রকটতা, আর হচ্ছে হলো পার্থেনোকাপি, আর হচ্ছে হলো মূল উৎপাদন, আর হচ্ছে হলো মোচন প্রতিরোধ, আর হচ্ছে হলো ক্ষতস্থান পুনরুৎপাদন। ক্ষতস্থানকে আবার মানে নতুন করে সারিয়ে তোলে। আচ্ছা, এবার চলে আসে আমাদের দেখো আর একটা যে তোমাদের প্রাকৃতিক হরমোন, সেটা হচ্ছে জিববারেলিন। একটা উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন যেটা হচ্ছে জিববারেলিন। তাহলে অক্সিনও কিন্তু তোমাদের উদ্ভিদ হরমোন, জিববারেলিন আর সাইটোকাইনিন। আমাদের উদ্ভিদ হরমোন কি কি? অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন। এবার জিববারেলিন কি? জিববারেলিক অ্যাসিড। এটা বলা হয়েছে, দেখো এর বলা হয়েছে প্রায় 136 প্রকারের গঠন দেখা যায়। তোমাদের জিববারেলিন অ্যাসিডের হরমোনের প্রায় 136 রকমের গঠন দেখা যায়। আচ্ছা, এর রাসায়নিক সংকেতটা দেখো GA3, C19H22 এবং O6। আচ্ছা, এবার কি বলা হয়েছে? এর সংশ্লেষণ স্থান কি? সংশ্লেষণ কি করে? কোথায় বলা হচ্ছে? অপরিণত অঙ্গ, মানে কোথায় সংশ্লেষিত হয় থেকে সংশ্লেষ ঘটে, মানে তোমাদের কোথায় এর সংশ্লেষ ঘটে, সংশ্লেষ ঘটে। আচ্ছা, এবার এর ভূমিকা কি, অর্থাৎ এর কি কাজ, প্রধানত কাজ কি করে? এই জিববারেলিন তোমাদের পর্বর মধ্যে বৃদ্ধি ঘটে, পর্ব মধ্যে বৃদ্ধি হয়, বীজের অঙ্কুরোদ্গমন হয়, ফুলের পরিস্ফুরণ হয়, হ্যাঁ, ফলের আকৃতি বৃদ্ধি করে, কুমড়োর স্ত্রী ফুলের পরিস্ফুরণ করে। তাহলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে তোমাদের জিববারেলিন হরমোনের কাজ কি? বীজের অঙ্কুরোদ্গমন, ফুলের পরিস্ফুরণ, ফলের আকৃতি বৃদ্ধি করা, ফলের আকৃতি বৃদ্ধি। তারপরে তোমাদের কুমড়োর স্ত্রী ফুলের কি? পরিস্ফুরণ করা। এগুলো কিন্তু জিববারেলিনের প্রধান ভূমিকা বা কাজ। এগুলো একদম পুরস্ত রাখতে হবে। তারপরে দেখো সাইটোকাইনিন। এবার চলে আসি আমরা সাইটোকাইনিন পার্টে। এবার সাইটোকাইনিনে কি বলা হয়েছে? আচ্ছা, দেখো সাইটোকাইনিন কি বলা হয়েছে? সাইটোকাইনিন যে প্রাকৃতিক হরমোন রয়েছে, সাইটোকাইনিনের মধ্যে কিছু প্রাকৃতিক হরমোন রয়েছে আর কিছু তোমাদের রাসায়নিক হরমোন বা কৃত্রিম হরমোন রয়েছে। তাহলে সাইটোকাইনিনের যে প্রাকৃতিক হরমোন সেগুলো কি? সাইটোকাইনিনের কাইনিন, জিয়াটিন। তাহলে সাইটোকাইনিনের প্রাকৃতিক হরমোন কোন দুটি, যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় ন্যাচারাল ভাবে? সেটা হচ্ছে একটা হলো কাইনিন আর একটা হচ্ছে জিয়াটিন। আবার সাইটোকাইনিনের কিছু কৃত্রিম হরমোন যেটা মনুষ্য সৃষ্ট, সেটা হচ্ছে কি কি? দেখো এখানে বলা হয়েছে যে কাইনেটিন, পোমোলিন, আর হলো বেনজাইল, অ্যাডেনিন। আবারও বলছি যে সাইটোকাইনিনের যে প্রাকৃতিক যে হরমোন সেগুলো কি কি? প্রাকৃতিক হরমোন হচ্ছিল কাইনিন, জিয়াটিন, এগুলো প্রাকৃতিক হরমোন। আর কৃত্রিম হরমোন হচ্ছে তোমাদের কাইনেটিন, পোমোলিন, আর এটা হচ্ছিল বেনজাইল অ্যাডেনিন। এবার এর সংশ্লেষণ স্থান কোথায়? বিটপ শীর্ষে পিউরিন যৌগ থেকে সংশ্লেষ ঘটে। বিটপ শীর্ষে পিউরিন যৌগ থেকে সংশ্লেষ করে। আচ্ছা, এর ভূমিকা বা প্রধান কাজ কি? দেখো বলা হয়েছে কোষ বিভাজন ত্বরান্বিত করে, কলাকোষের পৃথকীকরণ করে, ক্যাম্বিয়াম গঠন করে, জরা বিলম্বকরণ এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। এগুলো কিন্তু এর প্রধান কাজ। আচ্ছা, এবারে আমরা পরবর্তী পার্ট দেখব। এবারে চলে আসি আমাদের উদ্ভিদ হরমোন কি? ইথিলিন। উদ্ভিদ হরমোন কি বলা হয়েছে? ইথিলিন প্রাকৃতিক, এটা একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন একটা প্রাকৃতিক গ্যাসীয় হরমোন, হ্যাঁ। এবং তোমাদের ইথিলিন প্রাকৃতিক হরমোন কি? সেটা হলো গ্যাসীয় হরমোন, CH2 আর কৃত্রিম হচ্ছে তোমাদের ইথাফোন। আচ্ছা, এর সংশ্লেষণ স্থান কি? সংশ্লেষণ করে কোথায়? পরিণত অঙ্গে তোমাদের মিথিওনিন থেকে সংশ্লেষণ ঘটে। ঠিক আছে। এবার দেখো পরবর্তী কি বলা হয়েছে, যে এর ভূমিকা বা কাজ কি বলা হয়েছে? যে ফলের পরিপক্কতা। তাহলে এই যে ইথিলিন, আমরা জানি না ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে ইথিলিন হরমোন। ঠিক তেমনি দেখো বলা হয়েছে ফলের পরিপক্কতা, মোচনে সাহায্য করে। তাহলে তোমাদের এই যে বাষ্পমোচন, বিভিন্ন মোচনেও কিন্তু সাহায্য করে এই ইথিলিন হরমোন। তাহলে ইথিলিন হরমোন যদি বলে, ইথিলিন হরমোন তোমাদের কোথায় সংশ্লেষ হয়? তাহলে মিথিওনিন থেকে সংশ্লেষণ ঘটে। পরিণত যে বলা হয়েছে অ্যাবসাইসিক, হ্যাঁ, এটাও কিন্তু একটা কি হরমোন? এটা কিন্তু একটা উদ্ভিদ হরমোন, অ্যাবসাইসিক। আচ্ছা, অ্যাবসাইসিক হরমোন। তাহলে অ্যাবসাইসিক হরমোন এখানে বলো রাসায়নিক নাম কি? টার্পিনেট যৌগ। এটা টার্পিনেট যৌগ। আর এর সংশ্লেষণ কোথায়? পরিণত অঙ্গে তোমাদের মেভালোনিক অ্যাসিড ও ক্যারোটিন এর থেকে সংশ্লেষণ ঘটে। আচ্ছা, এর তাহলে তোমার এর ভূমিকা প্রধান কাজ কি? এই তোমাদের অ্যাবসাইসিক অ্যাসিডের প্রধান কাজ বা ভূমিকা বৃদ্ধি প্রতিরোধ করে। যে গাছের যে বৃদ্ধি হয়, সে বৃদ্ধিটাকে প্রতিরোধ করে। এই তোমাদের কিন্তু এই বৃদ্ধিটাকে প্রতিরোধ করে। হ্যাঁ, এই তোমাদের বৃদ্ধিটাকে প্রতিরোধ করে হচ্ছে তোমাদের অ্যাবসাইসিক অ্যাসিড।
তাহলে মোচন সাহায্য করে এই অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে তোমাদের বীজের যে সুপ্ত অবস্থা বজায় রাখে এই অ্যাবসাইসিক অ্যাসিড। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসে যে বীজের সুপ্ত অবস্থা তোমাদের বজায় রাখে কোন কোন হরমোন, সেটা হচ্ছে তোমাদের অ্যাবসাইসিক হরমোন। ঠিক আছে, তাদের বাষ্পমোচন বাধা দেয় এই কিন্তু অ্যাবসাইসিক হরমোন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো এবার এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ এই পার্ট থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে এবং আসবে। কি বলা হয়েছে যে হরমোনের উৎস এবং অভাবজনিত বা ক্ষরণজনিত রোগ। দেখো বলেছে গ্রোথ হরমোন, যেমন জিএস বলা হয় গ্রোথ হরমোন, জিএইচ গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের উৎস কোথায়? যে অগ্রপিটি, আমাদের মস্তিষ্কের যে অগ্রপিটিটারি, সেখানে কিন্তু এই গ্রোথ হরমোনের অবস্থান। তাহলে গ্রোথ হরমোনের অবস্থান কোথায়? অগ্রপিটিটারিতে। আর এই গ্রোথ হরমোনের মানে কি হয়? কম ক্ষরণের ফলে শিশুদের বামনত্ব রোগ হয়। এই তোমাদের গ্রোথ হরমোন, যেটা আমরা প্রথমেই পড়েছি, কিন্তু এটা অলরেডি আমরা পড়ে এসেছি, কিন্তু তাহলে তোমাদের রিভাইজটা হয়ে যাচ্ছে, এডিশনটা হয়ে যাচ্ছে। তাহলে গ্রোথ হরমোনের কি বলছিলাম? গ্রোথ হরমোনের তোমার কম ক্ষরণের ফলে কি হয়? শিশুদের বামনত্ব রোগ হয়। হ্যাঁ, যেটাকে আমরা ডাউন সিনড্রোম বলি। হ্যাঁ, ডোয়ার ফিজাম বলা হয়েছে এখানে। আর বয়স্কদের কি হয়? বয়স্কদের কিন্তু তোমাদের অ্যাক্রোমিনিয়া হয়, অ্যাক্রোমিক্রিয়া। তাহলে মনে রাখবে এই তোমাদের গ্রোথ হরমোন, যেটাকে আমরা শর্টে বলছি জিএইচ গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনের উৎসস্থল কোথায়? আমাদের মস্তিষ্কের যে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে এটা তোমাদের উৎপত্তি স্থল। এবং এই তোমাদের গ্রোথ হরমোন যখন কম ক্ষরণ হয় তখন শিশুদের বামনত্ব রোগ হয়। আর যখন বয়স্কদের যখন কম ক্ষরণ হয় তখন সেটা অ্যাক্রোমিক্রিয়া রোগ হয়। আবার এই তোমাদের এই যে গ্রোথ হরমোনটাই যখন অধিক ক্ষরণ হয়, দেখো বেশি ক্ষরণ হলেও জ্বালা, আবার কম ক্ষরণ হলেও কিন্তু জ্বালা। যখন অধিক ক্ষরণ হয় তখন শিশুদের কিন্তু অতিকায়ত্ত রোগ হয়। মানে অতিকায়ত্ত বলতে কি? শিশুরা কিন্তু মানে মাত্রা ছাড়া কিন্তু লম্বা হয়ে যায়। মাত্রা ছাড়া এই গ্রোথ হরমোন যখন অতিরিক্ত পরিমাণ ক্ষরণ হয় আমাদের মস্তিষ্কের অগ্রভাগ থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, তখন আমাদের মাত্রা ছাড়া কিন্তু মানুষ বৃদ্ধি পায়। ঠিক আছে, হ্যাঁ, যেটাকে ইংলিশে বলছে তোমাদের জাইগ্যান্টিজম। তাহলে এটা অধিক ক্ষরণেও সমস্যা, কম ক্ষরণেও কিন্তু একটা প্রবলেম রয়েছে। তাহলে অধিক ক্ষরণে কি হয়? অধিক ক্ষরণে শিশুদের অতিকায়ত্ত রোগ হয়। আর বয়স্কদের কি হয়? বয়স্কদের তোমাদের অ্যাক্রোমেগালি হয় অধিক ক্ষরণে। বুঝলে? তাহলে যখন কম ক্ষরণ হচ্ছে তখন শিশুদের বামনত্ব রোগ হচ্ছে, কম ক্ষরণের জন্য শিশুরা একদম বেটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বয়স্কদের অ্যাক্রোমেক্রিয়া হচ্ছে। আর যখন অধিক ক্ষরণ হচ্ছে তখন শিশুরা অতিকায়ত্ত মানে মাত্রা ছাড়া কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে। আর বয়স্কদের কি হয়? বয়স্কদের অ্যাক্রোমেগিলা হয়, এই তোমাদের যদি বেশি ক্ষরণ হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার চলে আসি তাহলে তোমাদের অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এসিটিএইচ এর উৎপত্তি স্থল কোথায়? এই অগ্রপিটুইটারি। এসিটিএইচ এর উৎপত্তি, তোমাদের জিএইচ এর উৎপত্তি সবই কিন্তু আমি তোমাদের প্রথমেই চিত্রের সাহায্যে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এর উৎপত্তি হচ্ছে উৎস কোথায়? অগ্রপিটুইটারি। তাহলে এই যে অগ্রপিটুইটারি এর অভাবজনিত রোগ কি কি কারণ হয়? অধিক ক্ষরণের ফলে। এটা হচ্ছে অধিক ক্ষরণের ফলে কিন্তু কুশিং রোগ হয়। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে যে এই কুশিং রোগটা কোন হরমোন ক্ষরণের ফলে হয়? কুশিং রোগটা কোন হরমোন ক্ষরণের ফলে হয়? সেটা হচ্ছিল এসিটিএইচ হরমোন ক্ষরণের ফলে হয়। এটা অধিক ক্ষরণের ফলে হয়। কি ক্ষরণের ফলে হয়? অধিক ক্ষরণের ফলে হয় অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। বা তোমাদের বলতে পারে এই যে কুশিং রোগটা, এই যে তোমাদের অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এর উৎস কোথায়? কোথা থেকে এর সৃষ্টি হয় বা উৎপত্তি স্থল কোথায়? তাহলে অগ্রপিটুইটারি। বুঝলেন? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসি পরবর্তী পার্টে। দেখো এডিএইচ বা ভেসোপ্রেসিন। এর উৎপত্তি কোথায়? এটাও কিন্তু তোমাদের অগ্রপিটুইটারিতে এর অবস্থান। আচ্ছা, এটা কি হয়? এই যে এডিএইচ বা ভেসোপ্রেসিন এর উৎপত্তি স্থল অগ্রপিটুইটারি, এবং এর কম ক্ষরণে কি হয়? কম ক্ষরণে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস হয়। তাহলে এই তোমাদের এডিএইচ বা ভেসোপ্রেসিন এর উৎপত্তি স্থল কোথায়? অগ্রপিটুইটারি। কিন্তু কম ক্ষরণের ফলে কি হয়? কম ক্ষরণের ফলে কিন্তু বহুমূত্র এবং ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। আবার এবার পরবর্তী পার্টে চলে এসে দেখো কি আছে যে অক্সিটোসিন। কি আছে? অক্সিটোসিন কি? দেখো অক্সিটোসিন বলেছে অক্সিটোসিনের উৎপত্তি হল তোমাদের অগ্রপিটুইটারি গ্রন্থি, আমাদের মস্তিষ্কের অগ্রপিটুইটারি গ্রন্থে। এই অক্সিটোসিন তোমাদের কম ক্ষরণের ফলে কি হয়? কম ক্ষরণের ফলে জরায়ুর সংকোচন হ্রাস পায়। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম একটা লাইনও বাদ দিতে পারবে না। তাহলে অক্সিটোসিন যেটার উৎপত্তি স্থল হলো অগ্রপিটুইটারি, এবং কম ক্ষরণের ফলে কি হয়? কম ক্ষরণের ফলে জরায়ুর সংকোচন হ্রাস পায়। আমাদের
মহিলাদের মেয়েদের যে জরায়ুর সংকোচন, সে সংকোচন হ্রাস পায় এই তোমাদের অক্সিটোসিন হরমোন যদি কম ক্ষরণ হয়। বলে থাকবে, মনে থাকবে, আশা করি মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো থাইরক্সিন। এবার থাইরক্সিন হরমোন কোথা থেকে খারিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে খারিত হয়। আমরা তোমাদের দেখিয়েছি থাইরয়েড গ্রন্থি, এই যে থাইরয়েড গ্রন্থি দেখিয়েছি, তোমাদের আগেই দেখানো হয়েছে, তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে থাইরক্সিন হরমোনটা খারিত হয় কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। এবার এই যে তোমাদের থাইরক্সিন হরমোন, থাইরক্সিন যে হরমোনটা, এই তাহলে এর উৎপত্তি কোথায়? থাইরয়েড গ্রন্থি থেকে উৎপত্তি। থাইরক্সিন হরমোনটা থাইরয়েড গ্রন্থি থেকে উৎপত্তি। এবার এই যে থাইরক্সিন হরমোন, এটা কম ক্ষরণের ফলে কি রোগ হয়? শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, আর বয়স্কদের ম্যাক্সিডিমা রোগ হয়, ম্যাক্সিডিমা। ঠিক আছে, তাহলে থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে উৎপত্তি হয়, পরীক্ষায় বারবার আসে। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয়, এবং এটা কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, আর বয়স্কদের ম্যাক্সিডিমা রোগ হয়। অধিক ক্ষরণের ফলে কি হয়? দেখো, অধিক ক্ষরণের ফলে এখানে অধিক ক্ষরণের ফলে গ্রেভাস রোগ হয়, গ্রেভাস ডিজিজ, বা গয়টার বা গলগণ্ড। দেখো তোমরা কিন্তু একদিন এই গয়টার বা গলগণ্ড টার্মসটা অনেকেই জেনেছো, কিন্তু তোমাদের দেখা গেলো অপশনে দিয়ে দিল গ্রেভস রোগ। তোমরা বুঝতেই পারলে না যে গ্রেভস রোগটা কি আবার। গ্রেভস রোগ, যেটা গ্রেভস ডিজিজ, সেটা কিন্তু এই থাইরক্সিন হরমোন ক্ষরণের ফলে হয়। তাহলে এগুলো কিন্তু অধিক ক্ষরণের ফলে হয়। গয়টা বা গলগণ্ড রোগ, থাইরক্সিন হরমোন যদি অধিক ক্ষরণ হয় তখন কিন্তু তোমাদের যে গলা ফুলে যায়, দেখে তোমাদের একটু আগে চিত্রে দেখালাম, সেটা হয়। আর কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম, তাহলে থাইরক্সিন হরমোন যখন কম ক্ষরণ হয় তখন শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, আর বয়স্কদের ম্যাক্সিডিমা রোগ হয়। এবার চলে আসি, দেখো পরবর্তী পার্ট হলো ইনসুলিন। তাহলে ইনসুলিন হরমোনের তোমাদের উৎস কোথায়? অগ্নাশয় থেকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, মনে আছে আশা করি। তাহলে এই যে তোমাদের ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয় তখন মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। রিভিশন হয়ে যাচ্ছে। তারপর দেখো পরবর্তী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও তুমি বাদ দিতে পারবে না। তারপর দেখো গ্লুকোকর্টিকেট। গ্লুকোকর্টিকেট এটা এই গ্রন্থির উৎপত্তিস্থল কোথায়? দেখো বলা হয়েছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল যে গ্রন্থি, সেই গ্রন্থির কর্টেক্স থেকে কিন্তু গ্লুকোকর্টিকেট তোমাদের গ্রন্থির হরমোনের উৎপত্তি। হ্যাঁ, তোমাদের উৎপত্তি কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। আচ্ছা, এটা কম ক্ষরণের ফলে কি হয়? কম ক্ষরণের ফলে তোমাদের দেখো বলা হয়েছে অ্যাডিসনের ব্যাধি হয়। এবং তাহলে এই যে তোমাদের গ্লুকোকর্টিকেট যখন কম ক্ষারিত হয় তখন তোমাদের অ্যাডিসনের ব্যাধি হয়। কম ক্ষরণের ফলে অ্যাডিসনের ব্যাধি হয়, আর অধিক ক্ষরণের ফলে কুশিং রোগ বর্ণিত হয়। কুশিং বর্ণিত রোগ, হ্যাঁ, কুশিং বর্ণিত রোগ হয় যখন অধিক ক্ষরণ হয়। তাহলে সেটা কি? যেটা কোন হরমোন? গ্লুকোকর্টিকেট। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা লাইনও বাদ দিতে যাবে না তোমাদের কিন্তু। তারপরে দেখো মিনারেলো কর্টিকেট, এটা কোথা থেকে খারিত হয়? এটা হচ্ছিল অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। তাহলে এটাও অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে, আবার এটাও অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে, মিনারেলো কর্টিকেট। তাহলে এই যে তোমাদের এটা কম ক্ষরণের ফলে কি হচ্ছে? দেখো, কম ক্ষরণের ফলে তোমাদের হৃদরোগ হচ্ছে। এই যে মিনারেলো কর্টিকেট যখন কম খারিত হচ্ছে তখন হৃদরোগ হচ্ছে, আর যখন অধিক ক্ষরণ হচ্ছে তখন তোমাদের কর্ণবর্ণিত রোগ হচ্ছে। কর্ণবর্ণিত রোগ হচ্ছে। তাহলে মিনারেলো কর্টিকেট, এটা কোথা থেকে, এর উৎসস্থল কোথায়? এর উৎসস্থল হলো অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে উৎসস্থল, এবং কম ক্ষরণের ফলে হৃদরোগ হচ্ছে, এবং অধিক ক্ষরণের ফলে কর্ণবর্ণিত রোগ হচ্ছে। এবার চলে আসি পরবর্তী পার্টে, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন আমরা জানি যে পুরুষদের শুক্রাশয়ে থাকে, তাই না? শুক্রাশয়ের কোথা থেকে? শুক্রাশয়ের লেডিগের, হ্যাঁ, তোমাদের লেডিগেলের বলা হয়েছে লেডিগের আন্তর্কোষ থেকে কিন্তু এর তোমাদের উৎপত্তি। টেস্টোস্টেরন হলো শুক্রাশয়ের লেডিগেলের আন্তর্কোষ থেকে উৎপত্তি। আর এই তোমাদের টেস্টোস্টেরন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না। পুরুষের যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না কিন্তু, ঠিক আছে, টেস্টোস্টেরন থেকে। আচ্ছা, এবার চলে আসি ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কোথা থেকে? মহিলাদের মানে মেয়েদের ডিম্বাশয়, তাই না? ইস্ট্রোজেন তোমাদের হরমোনটা কোথা থেকে নির্গত হয়? ডিম্বাশয় থেকে। বলা হয়েছে স্ত্রী লোকের গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না। তাহলে এটা কিন্তু টেস্টোস্টেরনের ক্ষেত্রে পুরুষের যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না, এবং স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্ত্রী লোকের যৌন বৈশিষ্ট্যের কোনো প্রকাশ ঘটে না। এবার চলো প্রজেস্টেরন কিন্তু ডিম্বাশয় থেকে, কারণ আমরা আগেই আলোচনায় পড়েছি। তাহলে এটা কি? এটা কিন্তু তোমাদের গর্ভপাত। ঠিক আছে, এই প্রজেস্টেরনের কারণে কি হয়? প্রজেস্টেরন ডিম্বাশয়ে গর্ভপাত হয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারিথ্রোপয়েটিন কি? এর উৎপত্তিস্থল হলো বৃক্ক থেকে। এই যে অ্যারিথ্রোপয়েটিন, এই যে তোমাদের হরমোনটা, এটা কোথা থেকে নিশ্চিত হয়? বৃক্ক থেকে। আচ্ছা, এই কারণে কি হয়? বলছে লোহিত কণিকায় সংশ্লেষ হ্রাস পায়।
লোহিত কণিকায় সংশ্লেষ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এই যে দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক সময় ক্লাস করলাম। দেখো এরপরে কিন্তু তোমাদের পুরো টেক্সট পার্টটা, আমি বললাম পুরো পার্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে তোমাদের দেখো এবারে এই যে তোমাদের দেখাচ্ছে একটা জিনিস, যে তোমাদের বেইলি কোথায় গেল, তোমাদের বেইলি এবং স্টার্লি 1905 খ্রিস্টাব্দে রাসায়নিক সমন্বয়কে, হ্যাঁ, পদার্থটিকে হরমোন হিসেবে নামকরণ করে, প্রথম নামকরণ করেন কে, নামকরণ করে কে, সেটা হচ্ছে বেইলিস এবং স্টার্লি 1905 খ্রিস্টাব্দে হরমোন অভিহিত করে। এবং হরমোন শব্দটি তোমাদের এই দেখো, আমি এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট নিয়ে এসেছি। এই যে হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। তো হরমোন শব্দ অর্থ হলো জাগ্রত করা, উত্তেজিত করা। তারপরে দেখো 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন তার আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদে হরমোনের উপস্থিতি জানতে পারে। তাহলে এই যে তোমাদের প্রত্যেকটা পার্ট যেখানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তাহলে বিজ্ঞানী ভেন্ট, দেখো বিজ্ঞানী ভেন্ট পরবর্তীতে উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন। তাহলে অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ভেন্ট। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো এইরকম কিন্তু প্রত্যেকটা পার্ট, দেখো প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সঙ্গে তুলে নিয়ে এসেছি। এই যে উদ্ভিদ হরমোন কোনগুলো, যে উদ্ভিদের প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অক্সিন হরমোন, আর যে জিববাইন আর সাইটোকাইন, যেটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এই দেখো আলাদা আলাদা করে এই যে অক্সিন হরমোন সম্বন্ধে বলা হয়েছে। তাহলে অক্সিন হরমোনটা কি? তাকে বলেছে এই যে অক্সিন, এই যে অক্সিন হরমোন বিশেষ করে তোমাদের রাসায়নিক সংকেতটা মনে রাখতে হবে, C10H9O2N। ঠিক আছে, এবার এই যে অক্সিন হরমোন এর রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আমরা আলোচনা করেছি। এর সংজ্ঞা কি? দেখো সংজ্ঞা বলতে এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে, তোমাদের কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন আসলে তোমরা পারবে। কারণ তোমাদের ডিটেলসটা না জানলে কিন্তু শর্ট কোশ্চেন পারবে না, শুধু শর্ট কোশ্চেন পড়ে গেলে কিন্তু কাজ হবে না। এই জন্য তোমাদের ডিটেলস নিয়ে এসেছি। আমরা কিন্তু অক্সিন হরমোন নিয়ে একটু আলোচনা করেছি, যাতে তোমাদের কনসেপ্টটা তৈরি হয়ে যায়। দেখো বলছে উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগে এবং ভ্রূণমুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত। তাহলে অক্সিন হরমোনটা কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অক্সিন হরমোন হলো নাইট্রোজেন ঘটিত, এখান থেকে পরীক্ষা আসে নাইট্রোজেন ঘটিত একটি হরমোন হলো, তাহলে অক্সিন হরমোন কিন্তু নাইট্রোজেন ঘটিত হরমোন। নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, নাইট্রোজেন ঘটিত কি অম্ল? জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাহলে অক্সিন হরমোনের কাজ কি? বৃদ্ধি ত্বরান্বিত করা। ঠিক আছে, তাহলে যেগুলো মূল পার্ট সেগুলো কিন্তু আমি দাগিয়ে দিচ্ছি। তাহলে অক্সিন হরমোনের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে তোমাদের উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করা, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করা। তাহলে উদ্ভিদের কাণ্ড, তাহলে অক্সিন হরমোন কোথায় দেখতে পারি? উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ। তাহলে কোথায় কোথায় আমরা অক্সিন হরমোন দেখতে পারি? উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলাবরণী এবং বর্ধনশীল পাতার কোষে কিন্তু আমরা এই অক্সিন হরমোন সংশ্লেষিত হয়। আর এই অক্সিন হরমোন কি? নাইট্রোজেন গঠিত হরমোন। ঠিক আছে, এটা জৈব অম্ল, আর হচ্ছে এই উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে, এটা অক্সিন হরমোন। আচ্ছা, এই অক্সিন হরমোনের উৎস কোথায়? যেটা আমরা বলছিলাম যে অক্সিন হরমোনের মূল উৎস হলো কাণ্ড এবং মূলের অগ্রভাগ, যেটা আমরা এই সংজ্ঞায় পড়েছি। মূল উৎস হচ্ছে মূল উৎস কি? উৎস হলো কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোষ। আর এই তোমাদের অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান কি? এই অক্সিন হরমোনের মধ্যে কি কি রাসায়নিক উপাদান আছে? তা হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এগুলো মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের ডিটেলসটা টেক্সট বই কেন নিয়ে এসেছি? কারণ টেক্সট বই পড়তে হবে, টেক্সট বই না পড়লে ডিটেলস পড়তে পারবে না। ওই কোথা থেকে তুমি শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ পড়বে, ওটা পড়ে কাজ হবে না, তোমাদের কিন্তু ডিটেলসটা পড়তে হবে। তাহলে তোমাদের রাসায়নিক উপাদান কি? এই তোমাদের অক্সিজেন হরমোনের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আর নাইট্রোজেন আছে। ঠিক আছে, তাহলে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই উপাদানগুলোর সমন্বয়ে কিন্তু অক্সিজেন হরমোন গঠিত। ঠিক আছে, এবার দেখো আমরা অক্সিজেন হরমোনের বলা হচ্ছে প্রকোষ্ঠতা। এখান থেকে আমি তোমার বারবার বলছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের হাইলাইট করে দেবো, সেগুলোই তোমরা দেখবে। বাকিগুলো যদি মনে করো যে আমি পুরোটাই লিখবো, তাহলে তুমি অবশ্যই পিডিএফটা নিয়ে বাইরে বাকিটা দেখে নাও। দেখো বলা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠতা কি? অক্সিন হরমোন বলা হয়েছে অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়। তাহলে অক্সিন কি ঘটায়? অগ্রস্থ প্রকটতা ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে অক্সিন হরমোন কি করে? অক্সিন হরমোন তোমাদের অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাঙ্ক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, তাই তো? বাধাপ্রাপ্ত হয় বলেছে, অগ্রমুকুল কেটে বাদ দিলে কাঙ্ক্ষিক মুকুল বৃদ্ধি ঘটে, এগুলো বলা হয়েছে এখানে। আচ্ছা, এবার চলে আসছি আমার নিচের দিকে। দেখো কি বলা হয়েছে? মূলের বৃদ্ধি। তাহলে লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে লঘু ঘনত্বের অক্সিন কি করে? মূলের বৃদ্ধিতে সাহায্য করে। আর ফলের বৃদ্ধি, তাহলে মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধিতে কিন্তু অক্সিন সাহায্য করে। বলছে পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়ের অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়।
তাহলে পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয় অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে এই কারণে কিন্তু ডিম্বাশয় ফলে পরিণত হয়। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও কিন্তু ডিম্বাশয় ফলে পরিণত হতে পারে। আর এই ধরনের ফল হলো বীজহীন। এই ধরনের ফল কি হয়? ফল কিন্তু বীজহীন হয়, ঠিক আছে। আর অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টিকে পার্থেনোকাপি বলে। এটা কিন্তু পরীক্ষা বারবার আসে। পার্থেনোকাপি কি? তাহলে অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল উৎপাদিত হয়। অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল উৎপাদিত হয়, সেটা হলো পার্থেনোকাপি বলে, পরীক্ষায় আসে। তাহলে অক্সিজেনের কাজ কি? আমরা পূর্বে আলোচনায় পড়েছি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিজেন। অক্সিজেন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। মোস্ট ইম্পর্টেন্ট, অক্সিজেন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এটা পড়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বলছে ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন। তাহলে ফ্লোরিজেন কি? এক প্রকার প্রকল্পিত হরমোন, পরীক্ষা কিন্তু আসে, যা গাছের ফুল ফোটায়, পরীক্ষায় আসে। তাহলে ফ্লোরিজেন হরমোনের কাজ কি? ফ্লোরিজেন হরমোন এক প্রকার প্রকল্পিত হরমোন, যা কি গাছের ফুল ফোটায়। তাই ফ্লোরিজেন হরমোনের কাজ কি? ফ্লোরিজেন হরমোন এক প্রকার প্রকল্পিত হরমোন, যা গাছের ফুল ফোটায়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো কি বলা হয়েছে? ইথিলিন। ইথিলিন এক প্রকার গ্যাসি হরমোন, যা ফল পাকাতে সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কি বললাম? ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন, যা গাছের ফুল ফোটায়, এবং ইথিলিন এক প্রকার গ্যাসি হরমোন, যা ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, আমরা অক্সিজেনটা শেষ করে আজকের ক্লাস শেষ করবো, তারপর আমরা কিন্তু ধীরে ধীরে আগিয়ে যাবো। আমরা কিন্তু দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো, দুটো ক্লাসে। তাহলে আমরা ফ্লোরিজেন জানলাম। আর কি জানলাম? দেখো আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন, যা গাছের ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটায়। আর ইথিলিন এক প্রকার গ্যাসীয় হরমোন, যা ফল পাকাতে সাহায্য করে। দেখো এখানে কিন্তু এই তোমাদের অক্সিন হরমোনের মানে টোটাল চিত্রটা দেওয়া হয়েছে, চিত্রটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। টোটাল চিত্রটা তুলে ধরা হয়েছে। কি তুলে ধরা হয়েছে? দেখো বলা হয়েছে যে অধিক ঘনত্বের অক্সিজেনের বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনের মূল অনুভূতিশীল। এখানে দেখো অক্সিজেনের চিত্র দেওয়া হয়েছে, অক্সিজেন চিত্রটা ভালো করে একটু দেখে নাও। এবার চলে আসি জিববারেলিন। দেখো আমরা যে উদ্ভিদ হরমোন তিন প্রকার, একটা হচ্ছে অক্সিন, জিববারেলিন আর সাইটোকাইনিন। তো আমরা উদ্ভিদ হরমোন, প্রাণীজ হরমোন, আমরা কিন্তু প্রাণীজ হরমোনের যে মেন পার্ট সেগুলো আমরা দেখলাম। আর আমরা অক্সিন উদ্ভিদ হরমোনের যে তিন প্রকার, সেটা হচ্ছিল এক নম্বরে হচ্ছিল অক্সিন, দুই নম্বরে জিববারেলিন, তিন নম্বরে সাইটোকাইনিন। আমরা কিন্তু অক্সিনটা কমপ্লিট করলাম। আমরা পরবর্তী পার্টে দেখো এই জিববারেলিনটা কমপ্লিট করবো। জিববারেলিনের কে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, উৎস কি, এভরিথিং জানবো। তার পাশাপাশি আমাদের কি জানবো, দেখো বিষয় অক্সিন জিববারেলিনের মূল বিষয়গুলো যেখান থেকে প্রশ্ন আসে, অক্সিন জিববারেলিন সাইটোকাইনিন পরিবহন কি রকম কি হয়, A to Z। হ্যাঁ, তারপর তোমাদের প্রাণী হরমোনের যে পার্টগুলো আমরা অলরেডি দেখেছি, তার মধ্যেও ডিটেলস যত প্রশ্ন আছে আমরা A to Z সব জানার চেষ্টা করবো। এভরিথিং সব পার্ট কিন্তু ধীরে ধীরে জানবো। এই তোমাদের পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, কোথা থেকে কোন গ্রন্থি কোন খাইতে হয়, আমরা কিন্তু ডিটেলসটা জেনেছি। তারপরে কিন্তু আমরা আরো ডিটেলসে জানবো। তো দেখো পুরোটা আমি একদম তুলে নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা যারা পিডিএফটা চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখান থেকে পেয়ে যাবে। আর আমরা তো একটা পার্টে কমপ্লিট করতে পারলাম না। আমরা যে টেস্টোস্টেরনের কাজ জানবো, টেস্টোস্টেরন কোথা থেকে উৎপত্তি হয়, আমরা শর্ট ক্লাস কনসেপ্টটা নিয়েছি। হ্যাঁ, প্রথম ক্লাসে। আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা পুরোটা A to Z সব জানবো। ঠিক আছে, এই যে A to Z কিন্তু সব আমরা জানবো। এখানে কিন্তু পুরোটা দেওয়া আছে একদম। আর আমরা কিন্তু সেই পুরোনো, দেখো সেই মাধ্যমিকের বই, এনসিইআরটির বই, যে বই আছে সব বই থেকে এখানে তুলে ধরেছি। ঠিক আছে, তো আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা পুরো এই তোমাদের বাকি যেটুকু থাকলো আমরা হরমোনটা ক্লিয়ার করবো। মানে দুটো ক্লাসে আমাদের কিন্তু হরমোনটা ক্লিয়ার হয়ে যাবে, ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে আমরা সায়েন্সের পার্টগুলো কমপ্লিট করবো। এছাড়াও কিন্তু ম্যাথের যত পার্ট আছে, ম্যাথ, রিজনিং, আমরা সেগুলো কমপ্লিট করবো। তো চলো, টাটা, বাই বাই। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমরা নেক্সট পরবর্তী দিন আমরা সেকেন্ড